বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এই অধ্যায়টি যেহেতু অনেক বড়, তাই 4টি পার্টে পুরো বিষয়বস্তু আলোচনা করব। অধ্যায়ের সমস্ত বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার জন্য ভিডিও একটু দীর্ঘ হচ্ছে। তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করো। আমাদের এই চ্যানেলে অডিও নোট দেওয়া হয়, যা শুনে শুনে বিষয়বস্তু সহজে মনে রাখতে পারবে ও বিষয় সম্পর্কে বুঝতে পারবে। সেই সাথে ডেসক্রিপশানে গিয়ে নোটের পিডিএফ ডাউনলোড করতে পারবে। ফার্স্ট পার্টে আলোচনা করব বায়ুমণ্ডলের ধারণা, উপাদান, বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের ধারণা, ওজোন স্তরের গুরুত্ব ও বিন্যাস। তাহলে শুরু করা যাক বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান। তাহলে প্রথমে জানতে হবে বায়ুমণ্ডল কাকে বলে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার ওপর পর্যন্ত মধ্যাকর্ষণ শক্তির টানে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে চাদরের মতো ঘিরে রয়েছে তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি? বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, জৈব অজৈব বস্তুকণার এক যান্ত্রিক মিশ্রণ। গ্যাসীয় উপাদানগুলো কি কি? গ্যাসীয় উপাদানগুলো, বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসীয় উপাদানে গঠিত। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো হচ্ছে তোমার নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, হাইড্রোজেন, জেনন, ওজোন ইত্যাদি। এবার গ্যাসীয় উপাদানের গুরুত্ব কী রয়েছে? নাইট্রোজেন উদ্ভিদের দেহকোষ ও দেহ গঠনের গুরুত্বপূর্ণ উপাদান। উদ্ভিদ ও প্রাণীর শ্বসন কাজে অক্সিজেন গ্যাস প্রয়োজন। উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রয়োজন। এবারে সেকেন্ড হচ্ছে তোমাদের জলীয় বাষ্প। এটি বায়ুমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের 10 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে। এর মধ্যে 6 কিলোমিটারের মধ্যেই জলীয় বাষ্পের 90% অবস্থান করে। জলীয় বাষ্পের গুরুত্ব কী রয়েছে? জলীয় বাষ্প কী করে? বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষার, তুহিন ইত্যাদি সৃষ্টি করে। থার্ড হচ্ছে কঠিন বস্তুকণা। কঠিন বস্তুকণা বা অ্যারোসোল বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ উপাদান। বায়ুমণ্ডলের নিচের স্তরে কঠিন বস্তুকণার উপস্থিতি সবথেকে বেশি লক্ষ্য করা যায়। এবার হচ্ছে এই যে কঠিন বস্তুকণা বললাম, এই কঠিন বস্তুকণার উৎস। কঠিন বস্তুকণার একটা হচ্ছে অজৈব উৎস আর একটা হচ্ছে জৈব উৎস। বাতাসে ভাসমান ধূলিকণা, বালুকণা, তারপরে দাবানলের ছাই ইত্যাদি হচ্ছে অজৈব উৎস। জৈব উৎসগুলো কি কি? ফুলের রেণু, উদ্ভিদের দেহ থেকে নির্গত জৈব কণা প্রভৃতি। এবার এর গুরুত্ব কি রয়েছে? কঠিন বস্তুকণা তাপ শোষণ করে বায়ুমণ্ডলের তাপ বাড়িয়ে দেয়। কঠিন বস্তুকণার জন্য উষা ধূলি হয়। কঠিন বস্তুকণার জন্যই আকাশের রং নীল হয় ইত্যাদি। এবারে তোমাদের এখানে আমি একটা টার্ম ইউজ করলাম, সেটা হচ্ছে অ্যারোসোল। এরো এবং সোল এই দুটো শব্দ মিলিয়ে হচ্ছে অ্যারোসোল। এরো শব্দের অর্থ হচ্ছে বায়ু এবং সোল শব্দের অর্থ হচ্ছে ধূলিকণা। বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণা, লবণকণা, কয়লার গুঁড়ো, ছাই, ভস্ম প্রভৃতিকে একত্রে বলা হচ্ছে অ্যারোসোল। বায়ুমণ্ডলের নিচের স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে অ্যারোসোলের পরিমাণ হ্রাস পায়। এবারে বায়ুমণ্ডলের গুরুত্ব বা এর প্রয়োজনীয়তা কী রয়েছে? বায়ুমণ্ডল আছে বলে কি হচ্ছে পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব, যেমন উদ্ভিদ, প্রাণী, মানুষ ইত্যাদি আছে। বায়ুমণ্ডল প্রাণীকে অক্সিজেন, উদ্ভিদকে কার্বন ডাইঅক্সাইডের যোগান দেয়। বায়ুমণ্ডল আছে বলে পৃথিবীতে জলচক্র আছে। বায়ুমণ্ডল উল্কার আঘাত থেকে পৃথিবীকে রক্ষা করে। বায়ুমণ্ডল অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মির যে ক্ষতিকর প্রভাব তার থেকে জীবজগৎকে রক্ষা করে। এবারে আমরা জানব বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, বায়ুমণ্ডলের উপাদানগত পার্থক্য এবং বায়ুমণ্ডলের উষ্ণতার হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়। প্রথম হচ্ছে রাসায়নিক গঠন ও উপাদানগত পার্থক্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। উপাদানের পার্থক্য ও রাসায়নিক গঠনের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়।
একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর দ্বিতীয়টা হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তাহলে প্রথমে হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে 90 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুর উপাদান সমূহ সমান অনুপাতে থাকায় একে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলে। এই স্তরে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবথেকে বেশি থাকে। সেকেন্ড হচ্ছে হেটেরোস্ফিয়ার বা হচ্ছে বিষমমণ্ডল। হোমোস্ফিয়ারের ঊর্ধ্বে 90 থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত 1 থাকে না বলে একে বলা হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এই স্তরটিকে 4টি উপস্তরে ভাগ করা হয়। একটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর 90 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। দ্বিতীয়টা হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর 200 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত। তৃতীয়টা হচ্ছে হিলিয়াম স্তর 1100 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত। আর চতুর্থ হচ্ছে হাইড্রোজেন স্তর 3500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এবারে হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা হয়। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আরেকটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এবার হচ্ছে প্রথমে ট্রোপোস্ফিয়ার। গ্রিক শব্দ ট্রোপোস অর্থাৎ হচ্ছে টার্বুলেন্স বা মিক্সিং বা মিশে যাওয়া, এবং স্ফিয়ারের অর্থ হলো মণ্ডল বা অঞ্চল থেকে এই স্তরের নামকরণ করা হয়েছে ট্রোপোস্ফিয়ার। এটা হচ্ছে বায়ুমণ্ডলের নিচের স্তর, মানে সব থেকে নিম্নতম স্তর। এই স্তরের গড় উচ্চতা হচ্ছে 14 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বে এর উচ্চতা 800 কিলোমিটার এবং কমতে কমতে মেরুতে হয় 8 কিমিতে পৌঁছায়। এবার ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে? এই স্তরে বায়ুমণ্ডলের উপাদানের 75% ধূলিকণা এবং জলীয় বাষ্প 100% এই স্তরে অবস্থান করে। মেঘ, ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত, ঝঞ্ঝা প্রভৃতি এই ট্রোপোস্ফিয়ারে হয়ে থাকে। তাই এই ট্রোপোস্ফিয়ারকে আবার ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। বায়ুমণ্ডলের এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর গতিবেগ কি হয়? বাড়তে থাকে। আবার এই স্তরে কি হচ্ছে? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এই যে তাপমাত্রাটা হ্রাস পাচ্ছে এটাকে বলা হচ্ছে নর্মাল র্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি। এবার হচ্ছে ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি কোনোটাই ঘটে না, একেই বলা হচ্ছে ট্রোপোপজ। এরপরে হচ্ছে সেকেন্ড যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোপজের ঊর্ধ্ব থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এবার স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ারে যেটা আমি বললাম যে স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরে জলীয় বাষ্প পৌঁছায় না, ফলে মেঘ, ঝড়, বজ্রপাত কিছুই হয় না, বায়ুপ্রবাহ নিশ্চল থাকে। তাই একে বলা হচ্ছে তোমার শান্ত মণ্ডল। শান্ত থাকায় এই স্তরের মধ্যে দিয়ে জেট বিমানগুলি চলাচল করে। এবারে হচ্ছে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে বায়ুমণ্ডলের স্থির উষ্ণতাযুক্ত অঞ্চলকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। থার্ড হচ্ছে মেসোস্ফিয়ার। গ্রিক শব্দ মেসো কথার অর্থ হলো মধ্যভাগ। স্ট্র্যাটোপজের ঊর্ধ্বে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার। বৈশিষ্ট্য কী কী রয়েছে? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। এই স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। এই স্তরে হালকা নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়। এবার হচ্ছে মেসোপজ। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে কিছু দূর পর্যন্ত স্থির উষ্ণতাযুক্ত স্তরকে বলা হচ্ছে মেসোপজ। এবার হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। মেসোপজের ঊর্ধ্বে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার।
এই স্তরের নিচের অংশে বায়ু আয়নিত অবস্থায় থাকায় একে আয়নোস্ফিয়ারও বলা হয়। বৈশিষ্ট্য: এই স্তরে বায়ুর ঘনত্ব অত্যন্ত কম থাকে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত হারে বাড়তে থাকে। তারপরে এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এই স্তরে তোমার মেরু অঞ্চলে তড়িৎদাহ অণুর চৌম্বক বিক্ষেপের ফলে মৃদু আলোক প্রভা সৃষ্টি হয়, যাকে আমরা মেরুজ্যোতি বলে থাকি। এবারে হচ্ছে তোমাদের এক্সোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে 500 থেকে 750 কিমি উচ্চতা পর্যন্ত স্তরকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার। বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে? এই স্তরে আণবিক অক্সিজেন, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। এই স্তরে কৃত্রিম উপগ্রহ, তারপরে তোমার মহাকাশ স্টেশন থাকে। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা 1200 থেকে 1600 ডিগ্রি পর্যন্ত হয়। যদিও বাতাসের ঘনত্ব কম থাকে, এই উষ্ণতা অনুভব করা যায় না। লাস্ট হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের বাইরে পৃথিবীকে বেষ্টন করে রেখেছে যে পাতলা বায়ুস্তর বা যা চুম্বকীয় ক্ষেত্র, যার বিস্তার হচ্ছে 750 থেকে 10,000 কিলোমিটার, তাকেই বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এটা হচ্ছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর। এবারে বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে? সৌর বায়ু থেকে নির্গত ইলেকট্রন, প্রোটন দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে বলে এই স্তরের নাম হয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরের নিচে পারমাণবিক অক্সিজেন, মাঝে হচ্ছে হিলিয়াম এবং ঊর্ধ্বে হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। এই স্তরের যে অংশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায় তাকে বলা হচ্ছে ম্যাগনেটোপজ। এবারে আমরা আলোচনা করব ওজোন স্তরের গুরুত্ব ও বিনাশ। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ওজোন স্তর কাকে বলে। ওজোন হলো হালকা নীলাভ আষ্টে গন্ধযুক্ত গ্যাস, আর এর সাংকেতিক চিহ্ন হচ্ছে O3। স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নতর ভূপৃষ্ঠ থেকে 25 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাস সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরটিকেই বলা হচ্ছে ওজোন স্তর। এবার এই ওজোন স্তরের গুরুত্ব কি রয়েছে? ওজোন স্তর ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে, ছাতার মতো জীবকুলকে রক্ষা করে বলে এই স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এই স্তর বায়ুমণ্ডলের নিচের স্তরে তাপমাত্রা কমায়। ওজোন স্তর বিভিন্ন রোগের হাত থেকে মানব সমাজকে রক্ষা করে, পৃথিবীর বাস্তুতন্ত্র রক্ষা পায়। ওজোন স্তর বিভিন্ন কারণের জন্য বিনাশ হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণগুলো কি কি রয়েছে? ওজোন স্তর বিনাশের মূলত দুটি কারণ, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আরেকটা হচ্ছে মানবিক কারণ। প্রাকৃতিক কারণগুলো কি কি? সূর্যের কার্যাবলী, বিশেষত সৌরকলঙ্ক চক্রের প্রভাবে বায়ুমণ্ডলে অবস্থিত নাইট্রোজেন নাইট্রাস অক্সাইডে পরিণত হয়। এই উপাদানটি আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওজোন মণ্ডলকে নষ্ট করে। অতি বেগুনি রশ্মির প্রভাবে ওজোনের অণুগুলি ভেঙে আণবিক ও পারমাণবিক অক্সিজেনে পরিণত হয়। অগ্ন্যুৎপাত, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনায় ওজোন স্তর কিছুটা নষ্ট হয়। এবার হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ বা মানবিক কারণ। হচ্ছে ক্লোরিন ও ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ওজোনকে নষ্ট করে, তাই মানুষের তৈরি ক্লোরিন যৌগ ক্লোরোফ্লুরোকার্বন CFC ওজোন স্তরের পক্ষে ক্ষতিকর। জেট বিমান আকাশে নাইট্রোজেন অক্সাইড ও সালফারের অক্সাইড ত্যাগ করে, এগুলিও ওজোন স্তরের ক্ষতি করে। ওজোন স্তর বিনাশের ফলে কি প্রভাব পড়ে বা ওজোন স্তর বিনাশের প্রভাব? ওজোন মণ্ডল বা তার ক্ষয় বায়ুমণ্ডল ও জীবমণ্ডলকে তোমার নানাভাবে প্রভাবিত করে। বায়ুমণ্ডলের ওপরে কি প্রভাব ফেলে? ওজোন মণ্ডল বায়ুমণ্ডলে তাপের আদান প্রদান ও উত্তাপের উলম্ব বন্টনকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মির আগমনে বাধা দান করার জন্য ওজোন মণ্ডলের ঊর্ধ্বসীমায় বায়ুমণ্ডলের সর্বাধিক গড় তাপমাত্রা লক্ষ্য করা যায়। ওজোন স্তর ক্ষয়ের ফলে স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা ক্রমশ কমতে থাকে। এর ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় মহাদেশীয় হিমবাহ গলে যায়। এবারে জলবায়ুর উপর এর কী কী প্রভাব রয়েছে? ওজোন স্তর বিনষ্ট হলে ভূপৃষ্ঠে অধিক পরিমাণে অতি বেগুনি রশ্মির আগমন ঘটবে এবং এজন্য CFC, মিথেন এবং অন্যান্য ওজোন বিনাশকারী উপাদান যেমন কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস প্রভাবকে বাড়িয়ে দেয়। ফলে বায়ুমণ্ডলে নিচের স্তরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সমগ্র পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলে হাইড্রোজেন পারঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়।
আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বরফ গলা জলের প্রভাবে সমুদ্রে জলতলের উচ্চতা বৃদ্ধি পায় 10 থেকে 15 সেমি উঠে যেতে পারে। ফলস্বরূপ তোমার বাংলাদেশ, নেদারল্যান্ড, প্রশান্ত মহাসাগরীয় নিম্নভূমি, তারপরে মিশরের যে বদ্বীপ অঞ্চল সেটা ডুবে যেতে পারে। বাস্তুতন্ত্রের উপরে প্রভাব, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি এবং এজন্য উদ্ভিদের সালোক সংশ্লেষের হার হ্রাস পাওয়ার কারণে বাস্তুতন্ত্রের যে উৎপাদনশীলতা সেটা হ্রাস পাবে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র তোমার প্ল্যাঙ্কটন থেকে শুরু করে বড় বড় জীবজন্তু, মানুষ সবাই যে খাদ্যজালের অন্তর্গত তা দ্রুত নষ্ট হবে। মানুষের উপরে কি কি প্রভাব রয়েছে? অতি বেগুনি রশ্মির প্রভাবে তোমার মেলানোমা নামক ত্বকের ক্যান্সার সৃষ্টি হতে পারে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হবে, চোখে অসময়ে ছানি পড়বে, প্রজনন ক্ষমতা কমে যাবে। উদ্ভিদের ওপর প্রভাব, অতি বেগুনি রশ্মির প্রভাবে উদ্ভিদের পাতা, ফল, বীজের বৃদ্ধি ব্যাহত হয় এবং উৎপাদনশীলতা কমে যায়। মাছ, তাছাড়া অন্যান্য যে জলজ প্রাণী অর্থাৎ তোমার প্ল্যাঙ্কটন, এগুলো ধ্বংস হবে। প্রাণী জগতের ওপর প্রভাব, জীবজন্তুর প্রজনন ক্ষমতা, তারপরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা ইত্যাদি কমে যাবে। অতি বেগুনি রশ্মির প্রভাবে তোমার জলজ কাঁকড়া, চিংড়ি, ছোট মাছ এবং জু প্ল্যাঙ্কটনের বিশেষ তোমার ক্ষতি হবে। এখানে তোমাদের এই অধ্যায়ের কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে, এবার সেগুলো সম্পর্কে বলবো। বায়ুমণ্ডল ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন সুইজারল্যান্ডের রসায়নবিদ স্কোনবি 1840 সালে। 1913 সালে ফ্রান্সের দুই বিজ্ঞানী হেনরি বুপন এবং চার্লস ফেব্রি বায়ুমণ্ডলে ওজোন স্তরের অস্তিত্ব প্রমাণ করেন। ওজোন ছিদ্র সৃষ্টির জন্য ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি এর ভূমিকা বিশ্লেষণ করেন পল কার্টজেন, মারিও মালিনা আর আরেকজন বিজ্ঞানী, তিনি হচ্ছেন শারুট রোল্যান্ড। আন্টার্কটিকা মহাদেশের ওপর ওজোন ছিদ্রের সন্ধান পান ডক্টর জেসি ফারম্যান 1982 খ্রিস্টাব্দে। ওজোন স্তর রক্ষার জন্য 1987 খ্রিস্টাব্দে মন্ট্রিল চুক্তি তোমার স্বাক্ষরিত হয়। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে। বিজ্ঞানী ডবসন আবিষ্কৃত স্পেকট্রোফোটোমিটার যন্ত্রের সাহায্যে এই ঘনত্ব পরিমাপ করা হয়। এক ডবসন একক সমান হচ্ছে 1 ppb অর্থাৎ 100 কোটি ভাগের 1 ভাগ, পার্টস পার বিলিয়ন।